প্রযুক্তির ইতিহাসে দারুণ আর বেশ রহস্যময় একটা অধ্যায়ে ডুব দেয়া যাক। একদম ১৯৬০ সালের দিকের কথা। তখনকার কম্পিউটারগুলো কেমন ছিল? বিশাল বড় সাইজের, ভীষণ ধীরগতির, আর মেমোরি আজকের তুলনায় বলতে গেলে প্রায় শূন্য। কিন্তু ঠিক সেই মান্ধাতা আমলের একটা মেশিনই কিনা সফলভাবে সিম্বলিক ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের অত্যন্ত জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেছিল। মানে এ ধরনের ম্যাথ মেলাতে গিয়ে তো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে দারুণ মেধাবী শিক্ষার্থীদেরও ঘাম ছুটে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কম্পিউটিংয়ের একদম শুরুর দিকের একটা মেশিন কিভাবে এত জটিল একটা বুদ্ধিবৃত্তিক কাজ করে ফেলল? এখন কোনো একটা কম্পিউটার প্রোগ্রাম যদি সম্পূর্ণ নিজের ভেতরেই ক্যালকুলাসের মতো এত কঠিন একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারে, তাহলে কি সেই প্রোগ্রামটিকে আমরা বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট বলতে পারি? বেশ গভীর একটা দার্শনিক প্রশ্ন, তাই না? একটা যন্ত্রের সমস্যা সমাধানের যে মেকানিক্যাল প্রসেস, তার সাথে প্রকৃত বুদ্ধিমত্তার সম্পর্কটা আসলে কতটা? আমাদের আজকের এই পুরো আলোচনাটা মূলত সেই প্রশ্নেরই গভীরে যাবে। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, দ্য প্রবলেম রিডাকশন মেথড। এই বুদ্ধিমত্তার পেছনের আসল রহস্যটা ভেদ করতে হলে আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতির দিকে নজর দিতে হবে। ১৯৬০ সালে জেমস স্লেগেল নামের একজন গবেষক তার বিখ্যাত প্রোগ্রামটি তৈরি করতে প্রবলেম রিডাকশন নামের দারুণ একটা পদ্ধতি ব্যবহার করেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই আমলের একটা প্রাচীন কম্পিউটারে এটা চালানো হয়েছিল, যেটার প্রসেসিং ক্ষমতা বা মেমোরি এখনকার তুলনায় একেবারে নামমাত্র। তো প্রবলেম রিডাকশন জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে, একটা কঠিন আর বিশাল সমস্যাকে ভেঙে ছোট ছোট আর তুলনামূলক সহজ সমস্যায় রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাই প্রবলেম রিডাকশন। মজার ব্যাপার হচ্ছে, মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের ক্ষেত্রেও কিন্তু এটা খুব সাধারণ আর ভীষণ কার্যকরী একটা মডেল। আমরা নিজেরাও তো বড় কোনো সমস্যায় পড়লে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, তাই না? ক্যালকুলাসের ইন্টিগ্রেশন মেলানোর ক্ষেত্রেও ঠিক এই পরিচিত কৌশলটাই একদম যান্ত্রিকভাবে ব্যবহার করা হয়েছে। সমীকরণ সমাধানের জন্য এই প্রোগ্রামটা মূলত দুই ধরনের টুল বা রূপান্তর পদ্ধতি ব্যবহার করে। একদিকে আছে সেফ ট্রান্সফরমেশন বা নিরাপদ রূপান্তর। এগুলো এমন কিছু নিয়ম যা সবসময় একদম নিশ্চিতভাবে কাজ করবেই। যেমন ধরুন, সমীকরণ থেকে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাগুলোকে আলাদা করে ফেলা। আর অন্যদিকে আছে হিউরিস্টিক ট্রান্সফরমেশন। এগুলো সমাধানের ক্ষেত্রে প্রায়ই বেশ কাজে দেয় বটে, কিন্তু সব সময় যে কাজ করবে এমন কোনো ১০০% নিশ্চয়তা নেই। উদাহরণ হিসেবে ট্রিগ সাবস্টিটিউশন বা ত্রিকোণমিতিক মান বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলা যায়। এগুলো মাঝে মাঝে কিন্তু প্রোগ্রামটাকে ভুল পথেও নিয়ে যেতে পারে। আচ্ছা, এবার দেখা যাক প্রোগ্রামটার কাজের ধরনটা ঠিক কেমন। একেবারে প্রথমে এটা নিরাপদ বা সেফ ট্রান্সফরমেশন প্রয়োগ করে সমীকরণটাকে সহজ করার চেষ্টা করে। এরপর এটা নিজের মেমোরিতে থাকা ইন্টিগ্রালের একটা টেবিল বা তালিকায় উত্তরের খোঁজ করে। তৃতীয় ধাপে এসে এটা টেস্ট করে দেখে যে সমাধানটা আসলে সম্পূর্ণ হলো কিনা। যদি সমাধান না মেলে, ঠিক তখনই এটা চতুর্থ ধাপে চলে যায় এবং ওই হিউরিস্টিক ট্রান্সফরমেশন ব্যবহার করে একটু ঝুঁকি নেয়। এই খুব সাধারণ কিন্তু ভীষণ কার্যকরী লুপটার মাধ্যমে প্রোগ্রামটি ক্রমাগত জটিল সব গাণিতিক সমীকরণের জট খুলতে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, ন্যাভিগেটিং গোল ট্রিজ। এতক্ষণ পর্যন্ত কিন্তু সবকিছু বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু যদি কখনো এমন হয় যে একটা সমস্যা ভেঙে অনেকগুলো সম্ভাব্য সমাধানের পথ তৈরি হয়ে গেছে, তখন প্রোগ্রামটা ঠিক কী করবে? এই জায়গাটাতেই আসে গোল ট্রি বা অ্যান্ড ডট ট্রির ধারণা, যেখানে মূলত দুই ধরনের নোড থাকে। অ্যান্ড নোডের ক্ষেত্রে ব্যাপারটা হলো, ভেঙে তৈরি হওয়া সবগুলো ছোট সমস্যার সমাধান করা একেবারে বাধ্যতামূলক, কিন্তু অর নোডের ক্ষেত্রে একাধিক সম্ভাব্য সমাধানের পথ খোলা থাকে। সেখান থেকে যে কোনো একটা সমাধান করলেই মূল সমস্যার সমাধান হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, একাধিক পথ থাকলে প্রোগ্রামটি কিভাবে বুঝবে যে তাকে ঠিক কোন পথে এগোতে হবে? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে এখানে। প্রোগ্রামটি মূলত ফাংশনাল কম্পোজিশনের গভীরতা মাপে, অর্থাৎ যেই পথের সবচেয়ে কম সংখ্যক প্রতীক বা সিম্বল যুক্ত আছে, প্রোগ্রামটি সেই তুলনামূলক সহজ পথটাকেই বেছে নেয়। এবার আসা যাক তৃতীয় পর্বে, মেজারিং দ্য নলেজ রিকোয়ার্ড। জ্ঞান পরিমাপের একটা বিশ্লেষণী কাঠামোর সাহায্যে আমরা খুব সহজেই বের করতে পারি যে এই ধরনের বুদ্ধিদীপ্ত কাজের অনুকরণ করতে একটা মেশিনের ভেতরে বাস্তবে ঠিক কী ধরনের এবং ঠিক কতটুকু জ্ঞানের প্রয়োজন হয়।
এই প্রোগ্রামটার সক্ষমতা যাচাই করার জন্য একে বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় MITর প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সবচেয়ে কঠিন ৫৬টি ক্যালকুলাস সমস্যা দেয়া হয়েছিল। আর শুনলে রীতিমতো অবাক হতে হয়, প্রোগ্রামটি সফলভাবে ৫৪টি সমস্যারই একদম সঠিক সমাধান করে ফেলেছিল। ৫৬টার মধ্যে ৫৪টার তো সমাধান হলো, কিন্তু বাকি দুটোর কি অবস্থা? প্রোগ্রামটি মোটে ২ বার ব্যর্থ হয়েছিল, আর তার কারণ হল এর ডাটাবেজে প্রয়োজনীয় কয়েকটা নির্দিষ্ট ট্রান্সফরমেশন বা রূপান্তর পদ্ধতি জমা করা ছিল না। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনটা জানেন? কম্পিউটারটার মেমোরি ছিল মাত্র ৩২ কিলোবাইট। একটু ভাবা যায়, আজকের দিনের একটা সাধারণ ছবির সাইজও এর চেয়ে অনেক বড় হয়। এত কম মেমোরি থাকার পরও কিন্তু মেমোরি ফুরিয়ে যাওয়ার কারণে এটা একবারও ব্যর্থ হয়নি। এর ভেতরের কোড এতটাই নিখুঁত আর দক্ষ ছিল যে ওই সামান্য মেমোরিতেও এটা রীতিমতো অবিশ্বাস্যভাবে কাজ করে গেছে। এর পেছনের আরও একটা দারুণ তথ্য হল, সমস্যা সমাধানের সময় গোলট্রির গড় গভীরতা বা অ্যাভারেজ ডেপথ ছিল অবাক করার মতো কম, মাত্র ৩ লেভেল। এর মানেটা খুব সোজা, সমাধানের গন্তব্যে পৌঁছানোর পথটা খুব বেশি প্যাঁচানো বা গভীর ছিল না, বরং প্রোগ্রামটা প্রায় সময় খুব সরাসরি আর সহজ পথেই সমাধানের দেখা পেয়ে যেত। প্রোগ্রামটা ঠিক কতটা গোছানো ছিল সেটা আরেকটা ব্যাপার থেকে স্পষ্ট বোঝা যায়। এর অব্যবহৃত শাখা বা আনইউজড ব্রাঞ্চের সংখ্যা গড়ে মাত্র ১-এর কাছাকাছি থাকত। তার মানে প্রোগ্রামটা প্রায় কখনোই অকেজো কোনো গাণিতিক হিসাব করে গোলকধাঁধার আটকে যায়নি এবং নিজের মহামূল্যবান সময় আর ওই ছোট্ট মেমোরিটুকু নষ্ট করেনি। এখানে আরও একটা বিস্ময়কর ব্যাপার আছে। প্রোগ্রামটার ইন্টিগ্রাল টেবিলে মাত্র ২৬টা উপাদান ছিল, আর এর সাথে ছিল প্রায় ১২টা সেফ আর ১২টা হিউরিস্টিক ট্রান্সফরমেশন। জাস্ট একটু ভাবলেই অবাক হতে হয়, মাত্র গুটি কয়েক নিয়ম আর এত সীমিত কিছু তথ্যভাণ্ডার ব্যবহার করে MITর মতো জায়গার কঠিন সব গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। সত্যি অভাবনীয় একটা ব্যাপার। নলেজ ক্যাটেকিজমের সাহায্যে যে কোনো সিস্টেমকে বুঝতে হলে একদম মূল কিছু প্রশ্ন করতে হয়, যেমন এখানে ঠিক কী ধরনের জ্ঞান যুক্ত আছে, সেই জ্ঞানটা কিভাবে উপস্থাপন করা হয়েছে, এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং ঠিক কতটুকু জ্ঞান আসলে প্রয়োজন। এই মেটা নলেজ বা জ্ঞান সম্পর্কিত জ্ঞানের প্রশ্নগুলোর সাহায্যে যে কোনো জটিল সিস্টেমকেই সহজে ভেঙে বিশ্লেষণ করা সম্ভব। আর আমরা তো দেখলামই, একটা কঠিন পরীক্ষায় A গ্রেড পাওয়ার মতো ফলাফল অর্জনের জন্য এই প্রোগ্রামটার বাস্তবে খুব সামান্যই জ্ঞানের প্রয়োজন হয়েছিল। চলুন এবার আমাদের শেষ পর্বে ঢোকা যাক, দি ইলিউশন অফ ইন্টেলিজেন্স। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, এবার সেই বিষয়গুলোকে একটু ভিন্ন একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখা যাক। একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, যখন আমরা একদম নিখুঁতভাবে বুঝে যাই যে কোনো একটা জিনিস ঠিক কিভাবে কাজ করছে, তখন সেই জিনিসটার প্রতি আমাদের যে বুদ্ধিমত্তার ধারণা বা ভীতি থাকে সেটা কিন্তু প্রায়ই উধাও হয়ে যায়। একটা অত্যন্ত জটিল মনে হওয়া কাজের পেছনের সহজ সাধারণ যান্ত্রিক অ্যালগোরিদমগুলো যখন আমাদের চোখের সামনে উন্মোচিত হয়, তখন তার সব রহস্য আর জাদুকরী ব্যাপারগুলো নিমিষেই মিলিয়ে যায়। সোর্সে থাকা বেশ চমৎকার একটা ঘটনা দিয়ে এই বিভ্রমের বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায়। একজন শিক্ষার্থী প্রথমে ক্যালকুলাস করতে পারা এই মেশিনটা দেখে ভেবেছিলেন, ওয়াও, এটা তো অসম্ভব রকমের বুদ্ধিমান। কিন্তু এরপর যখন তাকে ওই গোল ট্রি আর ট্রান্সফরমেশনের সাধারণ নিয়মগুলোর খুঁটিনাটি বিস্তারিত দেখানো হলো, তখন তিনি পুরোপুরি তার মত পাল্টে ফেলেন। তিনি রীতিমতো বলে ওঠেন, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, এটা আসলে বুদ্ধিমান নয়। আমি নিজে যেভাবে ইন্টিগ্রেশনের সমাধান করি, এটাও তো দেখি ঠিক সেভাবেই কাজ করে। আমরা আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি, তবে শেষ করার আগে একটা অত্যন্ত শক্তিশালী প্রশ্ন রেখে যেতে চাই। যদি কোনো মেশিন ঠিক মানুষের মতো অবিকল একই উপায়ে কোনো সমস্যার সমাধান করে ফেলে, তবে সেটা কি মেশিনের পেছনের রহস্য ভেদ করে, নাকি স্বয়ং মানবীয় বুদ্ধিমত্তার আসল রহস্যটাকেই আমাদের সামনে উন্মোচিত করে দেয়? প্রকৃত বুদ্ধিমত্তা আর আমাদের মানুষের নিজস্ব সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে এই প্রশ্নটা নিশ্চয়ই নতুন করে ভাবনার খোরাক যোগাবে। আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি।